আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। অনেক দিন আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তাই আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদ বাগানের ছোট্ট একটু ঝলক, তার সাথে আমাদের শবে বরাতে কাটানো দিনটি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সাধারণত আমি ছাদে যাই, গাছপালাগুলো দেখি, একটু ঘুরি, ফ্রেশ বাতাসে কিছুক্ষণ হাঁটলে মন মেজাজ ফুরফুরে হয়ে যায়, শরীরটাও ভালো লাগে। আর এই গাছপালাগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, যদিও বা এগুলোর পিছনে কোনো পরিশ্রমে আমি করি না, সবটুকুই আম্মু এবং আব্বু দুজন মিলে করে। তো এখানে আম্মু বেশ কিছু মরিচের বীজ ফেলেছিল, দেখলাম ছোট ছোট দানা উঠছে। আমি আজকে সকালবেলা মূলত ছাদে এসেছি এই শাকগুলো তোলার জন্য, পালং শাক নেব। গতকালকে বিকালবেলা দেখে গিয়েছিলাম যে শাকগুলো বেশ বড় হয়ে যাচ্ছে। আর আমরা কি করি, এই শাকের গোড়াগুলো তুলি না, যে পাতাগুলো বেশি বড় হয়ে যায় সেগুলো খুঁটে খুঁটে এভাবে নিয়ে যাই। এতে করে একই গাছের গোড়া থেকে প্রায় আপনারা 3 থেকে 4 বার কিন্তু শাক খেতে পারবেন। তবে গাছটা যদি খুব বেশি বয়স্ক হয়ে যায়, 3-4 বার খাওয়ার পরই কিন্তু স্বাদটা আগের মতো থাকে না। তো এই জন্য আর কি 3-4 বার খেলে যথেষ্ট, সপ্তাহে একবার করে তুলতে পারবেন। 1 মাসে একবার ফেলানো যে বীজটা থাকে সেটা থেকে আপনারা সম্পূর্ণভাবে শাক খেয়ে নিতে পারবেন। এরপর আবার গোড়াটা তুলে যদি নতুন করে বীজ ফেলে দেন তাহলে আরও ভালো হয়। আমরা কি করি, আগের গাছটা মানে আগের যে শাকের গোড়াটা ছিল সেটা পুরনো হওয়ার আগেই আমরা সাইড থেকে একটু একটু করে শাক কমিয়ে সেখানে আবার বীজ ফেলতে শুরু করি। এতে করে কি হয়, আগের শাকটা যখন আমরা তুলে ফেলবো ততদিনে আবার নতুন যে শাকটা তৈরি হয় সেটার অলরেডি খাওয়ার উপযোগী হওয়ার কাছাকাছি চলে আসে। এতে করে শাক খাওয়া বন্ধ রাখতে হয় না। আলহামদুলিল্লাহ এই বছর প্রথম আমরা মূলা শাক, লাল শাক এবং পালং শাক কিনে খাইনি বললেই চলে। শীতের একেবারে প্রথম দিকে যখন আমাদের এই শাকগুলো ফেলা হয়নি তখন অল্প কিছুদিন কিনে খাওয়া হয়েছিল। তো যাই হোক, এরপর আপনাদের সাথে আমরা শেয়ার করছি আমাদের শবে বরাতের ব্লগ। তো আম্মু একা একাই এবার সব কিছু করেছে, কারণ আমি জোহাকে নিয়েছিলাম আপুর বাসায়। জোহার স্কুল ছুটি হওয়ার পরে চলে গিয়েছিলাম আপুর সাথে দেখা করার জন্য। তো ওখানে আপু থাকতে বলল, ওখানে 2 দিন ছিলাম, যেহেতু শবে বরাতের বন্ধটা একটু লম্বাই পড়েছিল। তো এই জন্য আম্মু বাসায় একা একা যতটুকু পেরেছে 2 ধরনের হালুয়া করেছিল। আর সকালবেলা তারা পরোটা, হালুয়া এগুলোই খেয়েছিল। আমি তো এসেছি প্রায় সন্ধ্যার দিকে। তো এসে দেখলাম যে আম্মু সব কিছুই করা কমপ্লিট, শুধু আমাদের জন্য অপেক্ষা করছিল। আর দুপুরবেলা আম্মু পোলাও করে রেখেছে, পোলাও সাথে গরুর মাংস, মুরগির মাংস সব কিছুই করেছিল, আর সাথে হালুয়া, রুটি এগুলো তো ছিলই। আর আমার সাথে করে আমার আরেকটা দেবরও আসবে, আমার ছোট ভাগ্নেকেও নিয়ে আসবো। কিছুদিন আগে আমার যেই কাকা শ্বশুর মারা গেলেন, ওনার ছোট ছেলে তো আমাদের কাছাকাছি থাকেন, এখানে চাকরি করে, তো ওকে সাথে করে নিয়ে আসবো। আপুর বাসায় এসেছিল, আমরা সবাই মিলে আমাদের বাসায় এসেছি মাগরিবের সময় শবে বরাতের দিন। তো এসে দেখলাম আম্মুর এখানে সুজি হালুয়া করেছিল, ডালের হালুয়া বা বুটের ডালের যে হালুয়াটা হয় বরফি কেটে কেটে, সেটা করেছিল। সাথে আমাদের ডিনারের জন্য পোলাও, গরুর মাংস, মুরগির মাংস এগুলো করা হয়েছিল। সাথে ছিল ডিম, মানে ডিমের কোরমা করেছিল। তো সব কিছু ভিডিও করা হয়নি, যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, নামাজের সময় তাড়াহুড়া করে যতটুকু পেরেছি আর কি একটু একটু করে আমি আসার পরে করেছি। আর বেশিরভাগটা আমার বোন ভিডিও করে রেখেছিল, যেহেতু আমি বাসায় ছিলাম না। তো এই তো বাসায় এসে আমি আবার এগুলো বের করে নিচ্ছিলাম আমার দেবরকে খেতে দেওয়ার জন্য। আরও একটা দেবর আমার কাছাকাছিই থাকে, আমার ছোট ফুপুর শাশুড়ির ছেলে। তো আমরা যেহেতু সবাই মিলে একসাথে হয়েছি তাই ওকেও খবর দিয়েছিলাম, অফিস ছুটির পরে ও বাসায় এসেছিল। সবাই মিলে সন্ধ্যার সময়টা একসাথে নাস্তা করলাম। এখানে আমি এই বরফি কাটা যে হালুয়াগুলো ছিল এগুলো প্রথমে নাস্তা হিসেবে দিয়েছিলাম, পরে রাতের বেলা আবার সবাই মিলে ডিনার করেছি আর কি। তো এই যে এখানে চালের রুটি আম্মু ভালো করে বানাতে পারেনি, কারণ একা একা এত কিছু তো করা সম্ভব না, যতটুকু পেরেছিল করেছে। পরের দিন সকাল আবার ভালো করে করা হয়েছিল, কিন্তু সেটার আমি ভিডিও করিনি। আর সন্ধ্যার সময় এই যে একটু পাতলা ঝোলা গুড় দিয়ে যে পিঠাটা হয়, চিতই পিঠা, এটা করা হয়েছিল, আমার মেয়ে খাচ্ছিল আর কি। আর এই যে বিরিয়ানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপু করে আমার আব্বুর জন্য বা আমাদের বাসায় সবার জন্যই আর কি পাঠিয়ে দিয়েছে। উপলক্ষেও ছিল আব্বু, কারণ আমরা আপুর বাসায় খেয়ে এসেছি, আর আপু যে কোনো কিছু স্পেশাল রান্না করলে আব্বুর জন্য সবসময় পাঠিয়ে দেয়। আর আমি এই যে রাতের বেলা মুরগির মাংস, গরুর মাংস, সালাদ,
পোলাও সব কিছু রেডি করে নিয়েছি আমার দেবরদের খেতে দেব। ওরা খাওয়ার পরে ওরা আবার নামাজে চলে যাবে, তারপর আমরা বাসায় যারা আছি তারা আবার খাবো আর কি। তো আপুর জন্য আমি সব কিছু আলাদা করে তুলে রেখেছি, যেহেতু আপু আর আমার বড় ভাগ্নে ওরা আসতে পারেনি, ও আপু একটু অসুস্থ ছিল, জ্বর, এই কারণে বড় ভাগ্নেও আসলো না, বললো যে আপু অসুস্থ, বাসায় একা ওকে আপুকে রেখে আর কি ও আসতে চাইলো না। আমিও সেজন্য আর জোর করিনি। তো ভাবলাম যে যখন ছোটো ভাগ্নে বাসায় যাবে বা আমার যে দেবরটাকে সাথে করে নিয়ে এসেছি ওর বাসা আপুর বাসার পাশেই, ওর কাছে পরের দিন এই খাবারগুলো পাঠিয়ে দেব। ওই দিন আর ওদের কাউকেই আমি যেতে দিইনি, ওদেরকে আমার বাসায় রেখে দিয়েছিলাম। এখান থেকে আমি পোলাও, গরুর মাংস, মুরগির মাংস সব কিছু আলাদা করে উঠিয়ে রেখেছি। মুরগির মাংসটা অবশ্য দেওয়া হয়নি, গরুর মাংসটাই দিয়েছিলাম। মুরগির মাংসটা আপু আর কি আগের দিন খেয়েছিল, তো এই জন্য আর দিতে না করলো। এই তো আর কি এখানে বরফি সব কিছু আলাদা করে রেখেছিলাম, সেগুলো আমার দেবরের কাছেও পাঠিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের সবার বরাতটা সবাই একসাথে মিলে ভালোই কাটিয়েছিলাম। আপনারা কেমন কাটিয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমাদের সাথেই থাকবেন, পরবর্তী ব্লগটি দেখার জন্য আমন্ত্রণ রইল।